গবেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বলেছেন, আসলে তাকে ক্ষমতায় বসানো হয়েছিল, খনিচক্র তাকে বসিয়েছিল। তারপরেও যেহেতু তার নেতৃত্বে সরকারটি হয়েছিল এবং সরকারের সবাই ছিলেন আওয়ামী লীগের, তারা 15ই আগস্টের আগের ও পরের অনেক কিছুই পাল্টে দিয়েছিলেন। মিস্টার আহমেদ বলেন, 15ই আগস্টের আগ পর্যন্ত বাকশাল ব্যবস্থা ছিল। একটি অর্ডিন্যান্স জারি করে বাকশালের একদলীয় ব্যবস্থা রদ করেন। দ্বিতীয়ত, অনেকগুলো পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো খোলা শুরু করেন। তৃতীয়ত, ব্যক্তি পুঁজির একটি ঊর্ধ্বসীমা ছিল 3 কোটি টাকা পর্যন্ত, সেটা তিনি 10 কোটি টাকা করেন এবং প্রাইভেটাইজেশনে একটা গতি আনার চেষ্টা করেন। তিনি একটা সাম্প্রদায়িক আবহ, যেটা 71-এর পর থেকে মোটামুটি ধামাচাপা পড়েছিল, তিনি সেটা আরও উস্কে দেন। সবচাইতে বড় কথা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে তার প্রশ্রয়ে একটা নেতিবাচক প্রচারণা চলতে থাকে। এই গবেষক বলছেন, ওই 83 দিন যদি আরও দীর্ঘায়িত হতো তাহলে তিনি হয়তো আরও অনেক কিছু করতেন। তবে তিনি যেই সরকারের অংশ ছিলেন 15ই আগস্টের আগ পর্যন্ত, ঠিক তার অনেকটাই বিপরীতধর্মী কাজ তিনি ওই সময়ে করেছেন। ক্ষমতা নিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা। 15ই আগস্ট যখন ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রক্তের দাগও শুকায়নি, তখন নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন খন্দকার মোশতাক আহমেদ। শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের তিনি জাতির সূর্য সন্তান বলে আখ্যা দেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী তার এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক বইতে লিখেছেন, শেখ মুজিবের হত্যার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগ মন্ত্রিসভার অন্যতম সদস্য খন্দকার মোশতাক বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সরকার গঠন করে তিনি জয় বাংলা ধ্বনির স্থলে বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনি প্রচলন করেন। বাংলাদেশ বিরোধী ও পাকিস্তানপন্থী কিছু ব্যক্তিকে গুরুত্বপূর্ণ উচ্চ পদে বহাল করেন। এ সময় স্বাধীনতা বিরোধী চক্র রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বেশ তৎপর হয়ে উঠল। নতুন সরকারকে সবার আগে স্বীকৃতি দেয় পাকিস্তান। 1975 সালের 20 আগস্ট খন্দকার মোশতাক সামরিক আইন জারি করলেন এবং নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিলেন। ক্ষমতা গ্রহণের সময় প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করেন খন্দকার মোশতাক আহমেদ। ফলে তার সেই সরকারে 12 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী থাকলেও কোনো প্রধানমন্ত্রী পদ ছিল না। এই মন্ত্রিসভায় যোগ দেওয়া বেশিরভাগই ছিলেন আগের মন্ত্রিসভার সদস্য। নিজের রাষ্ট্রপতি পদ গ্রহণের পরেই উপরাষ্ট্রপতি করেন শেখ মুজিব সরকারের ভূমিমন্ত্রী মোহাম্মদুল্লাহকে। গ্রেপ্তার অভিযান। আনোয়ারুল আলম তার রক্ষী বাহিনীর সত্য মিথ্যা বইতে লিখেছেন, খন্দকার মোশতাক আহমদ ক্ষমতা গ্রহণ এবং মন্ত্রিসভা গঠন করে আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করতে থাকেন। 23 আগস্ট সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, AHM কামারুজ্জামান, M মনসুর আলী, আব্দুস সামাদ আজাদ সহ শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যারা তাকে সমর্থন করতে এবং তার মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকার করেন তাদের বন্দী করেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী তার বইতে আরও লিখেছেন, ক্ষমতায় এসে এই সরকার তাড়াহুড়ো করে সামরিক বাহিনীতে পরিবর্তন আনে। জেনারেল ওসমানীকে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির সামরিক উপদেষ্টা করা হয়। উপসেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হল। আর পূর্বতন সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহকে অব্যাহতি দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হল রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য। মেজর রশিদ, ফারুক এবং তাদেরই সহযোগীদের হাবভাব ও চালচলন দেখে মনে হতো দেশ এবং সেনাবাহিনী তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। মেজর ফারুক বঙ্গভবনের একটি কালো মার্সিডিজ গাড়িতে চড়ে ঘুরে বেড়াত। তাদের বিরুদ্ধে বিভিন্ন লোকজনের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় এবং অন্যান্য অনিয়মের অভিযোগ ছিল। ক্ষমতা দখল করার পর থেকে হত্যাকারী সেনা কর্মকর্তা এবং নতুন সরকারের সদস্যদের জন্য একটি উদ্বেগের কারণ ছিল রক্ষী বাহিনী। তাই আগস্টেই সিদ্ধান্ত নেওয়া হয় যে রক্ষী বাহিনী বিলুপ্ত করে সামরিক বাহিনীর সাথে একীভূত করে ফেলা হবে। সেপ্টেম্বরের প্রথম দিকে খন্দকার মোশতাক আহমদের প্রতিরক্ষা উপদেষ্টা MAG ওসমানী রক্ষী বাহিনীর কর্মকর্তাদের ডেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেন, জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ।
স্বাধীনতার পূর্ব থেকে বাংলাদেশের জয় বাংলা অনেকটা জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হয়ে আসছিল। স্বাধীনতার পরে এই স্লোগানই ব্যবহৃত হতো, কিন্তু খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েই তার প্রথম বক্তব্যে জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগান বলতে শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও পাকিস্তানের অনুকরণে রেডিও বাংলাদেশ নাম নির্ধারণ করেন। জাতীয় পোশাক। সেই সময়ের পত্রপত্রিকার খবর থেকে জানা যায় 6 অক্টোবর মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাষ্ট্রীয় পোশাক হবে। খন্দকার মোশতাক আহমদ সব সময় যা পরে থাকতেন সেই আচকান ও শেরওয়ানি। কোনো গবেষক লিখেছেন, মোশতাক যে টুপিটি মাথায় পরতেন সেই টুপিটিকে জাতীয় টুপি ঘোষণা করা হয়। বলা হয়, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে এই টুপি ও পোশাক পরে যোগদান করতে হবে। 4 অক্টোবর থেকে পাকিস্তানের সঙ্গেও কূটনৈতিক যোগাযোগ শুরু করা হয়। ইনডেমনিটি অধ্যাদেশ। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা বিচার যাতে না করা যায় সেই দায়মুক্তি দিয়ে 26শে সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। পরবর্তীতে 1979 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন বাংলাদেশের সংসদে সেই অধ্যাদেশ অনুমোদন করা হয়, ফলে সেটি একটি আনুষ্ঠানিক আইন হিসেবে অনুমোদিত হয়। 1979 সালের 7 জুলাই বাংলাদেশের সংবিধানে 5ম সংশোধনী করে সেটি সংবিধানেও অন্তর্ভুক্ত করা হয়। ফলে হত্যাকাণ্ডের 21 বছরের মধ্যে হত্যাকারীদের কারও কোনো বিচার হয়নি। 1996 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর 12 নভেম্বর ইনডেমনিটি আইন বাতিল করে পার্লামেন্ট। 2010 সালে 5ম সংশোধনী অবৈধ ঘোষণা করে বাংলাদেশের হাইকোর্ট। জেল হত্যা। 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় জাতীয় 4 নেতাকে হত্যা করে একদল সেনা সদস্য। সেই হত্যাকাণ্ড ঘটেছিল তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের নির্দেশে। 2010 সালে বিবিসি বাংলার কাছে সে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার আমিনুর রহমান বলেছেন, টেলিফোনে বলা হলো প্রেসিডেন্ট কথা বলবে আইজি সাহেবের সাথে। তখন তিনি দৌড়ে গিয়ে আইজি সাহেবকে খবর দেন। কথা শেষে আইজি সাহেব বললেন যে প্রেসিডেন্ট সাহেব ফোনে বলছে আর্মি অফিসাররা যা চাই সেটা তোমরা করো। 4 নেতাকে একটি কক্ষে একত্রিত করার পর গুলি করে হত্যা করে সেই সেনা সদস্যরা। ক্ষমতা গ্রহণের মাত্র 83 দিনের মাথায় 1975 সালের 3রা নভেম্বরে খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানে খন্দকার মোশতাককে 5 নভেম্বর ক্ষমতাচ্যুত করা হয়। 1975 সালের 6 নভেম্বর তাকে বন্দী করা হয়। জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের পর মোশতাক প্রথমে বন্দী থাকলেও 1976 সালে তাকে মুক্তি দেওয়া হয়।